নমস্কার, চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথমে জেনে নেব শিরোনাম, তারপরে আছে বিস্তারিত খবর। আরো 2 যুবক গ্রেপ্তার, মূল অভিযুক্ত শুধু আটক। সোমবার রাত পর্যন্ত হয়নি গোপন জবানবন্দিও। নেপালের ঢেউ আছড়ে পড়ল আফ্রিকায়, জেনজির বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। বিজয়ার শুভেচ্ছা বিনিময়, সমস্যাও শুনবেন অভিষেক। গাজা শান্তি চুক্তির মঞ্চে ট্রাম্প বন্দনা, উঠল নোবেল দেওয়ার দাবি। ভারত পাক যুদ্ধ, হলো মোদির প্রশংসাও। ভার্সন 2 এর শেষ লঞ্চ, টেক্সাস থেকে সফল উৎক্ষেপণ করল ইলন মাস্কের স্টারশিপ ফ্লাইট 11। 3000 বছর পরে ইসরায়েল আর হামাসকে ছাড়াই গাজা শান্তি চুক্তিতে সই করলেন ট্রাম্প। শুভেন্দু অধিকারীকে অসুরের বাচ্চা, দানবের বাচ্চা, কাঠের বেটা, চোরের বেটা, শিশির অধিকারীর বেটা বলে গালাগালি করে বেঁধে রাখার নিদান দিলেন বর্ধমান তৃণমূলের আদিবাসী নেতা দেবু টুডু। প্রতিবেশী দাদুর পাশবিক লালসা, কুলতলিতে 7 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পক্সো আইনে গ্রেফতার অভিযুক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের তরফে সোমবার মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে ওই ছাত্রের অবস্থা স্থিতিশীল, তিনি ক্রমশ সেরে উঠছেন। ডাক্তারির 2য় বর্ষের যে ছাত্রী দুর্গাপুরে গণধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ উঠেছে, সে নির্যাতিতাকে যত তাড়াতাড়ি সম্ভব ওড়িশায় তার বাড়িতে নিয়ে যেতে চাইছেন তার বাড়ির লোকজন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা সে কথা জানিয়েছেন। তবে শুক্রবার রাতে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক বাইরে ওই ঘটনার পরে সোমবার রাত পর্যন্ত বিচারকের কাছে বেসরকারি মেডিকেল কলেজটির ছাত্রী 23 বছরের ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়নি। তিনি এখনও হাসপাতালে ভর্তি। আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের তরফে সোমবার মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে ওই ছাত্রীর অবস্থা স্থিতিশীল, তিনি ক্রমশ সেরে উঠছেন। শনিবার নির্যাতিতার বাবা দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় যে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন তাতে গণধর্ষণে অভিযুক্ত হিসেবে নির্দিষ্টভাবে তরুণীর সহপাঠী এক ছাত্রের নাম ও নাম না করে ওই ছাত্রের বন্ধুদের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেই অভিযোগ অনুযায়ী ডাক্তারির ওই ছাত্র গণধর্ষণের প্রধান অভিযুক্ত। যদিও ঘটনার পরে প্রায় 72 ঘন্টা ধরে ওই যুবককে কেবলই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গ্রেপ্তার করা হয়নি। তদন্তে জানা যায় শুক্রবার রাত 8টা নাগাদ তার সহপাঠী ওই ছাত্রের সঙ্গে MBBS এর 2nd ইয়ারের ওই ছাত্রী ক্যাম্পাসের বাইরে খেতে বেরিয়েছিলেন। শনিবার রাতে 3 জনকে গ্রেপ্তার করার পরে রবিবার রাতে পুলিশ আরও 2 যুবককে গ্রেপ্তার করেছে গণধর্ষণে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে। পুলিশ জানায় ধৃতদের নাম শেখ নাসিরউদ্দিন ও শেখ সফিক। অন্য 3 ধৃতের মতো নাসিরউদ্দিন ও সফিরকেও বাড়ি বিজরা গ্রামে। বেসরকারি মেডিকেল কলেজটি থেকে 2 কিলোমিটার দূরে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সোমবার রাতে বলেন, ঘটনাস্থলে থাকা 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি, তদন্ত সঠিক পথে এগোচ্ছে। কিন্তু লিখিত অভিযোগে যার নাম রয়েছে নির্যাতিতার সেই সহপাঠীকে কেন গ্রেপ্তার করা হলো না? প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা এই মুহূর্তে কোথায় রয়েছেন তা জানা যায়নি। অনেকের অনুমান তিনি ফ্রান্সে আশ্রয় নিয়ে থাকতে পারেন। নেপালের ঢেউ আছড়ে পড়ল আফ্রিকায়, জেনজির বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার রয়টার্সের প্রতিবেদন সূত্রে এমনটাই জানা গিয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। সেখানে অবশ্য তিনি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেছেন। দেশ ছাড়ার বিষয়ে মুখ খোলেননি আন্দ্রে রাজোয়েলিনা। বলেন, 25শে সেপ্টেম্বর থেকে দেশে অভ্যুত্থানের চেষ্টা চলছে। কয়েকজন সামরিক কর্তা এবং রাজনীতিবিদ আমাকে হত্যার পরিকল্পনা করেছেন, তাই জীবন রক্ষা করতে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছি। কোথায় পালালেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা এই মুহূর্তে কোথায় রয়েছেন তা জানা যায়নি। মাদাগাস্কারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজোয়েলিনা ফরাসি সামরিক হেলিকপ্টারে চেপে পালান, ফলে তিনি ফ্রান্সেই আশ্রয় নিয়েছেন। তবে প্রেসিডেন্ট যে দেশ ছেড়ে পালিয়েছেন সেই বিষয়ে নিশ্চিত মাদাগাস্কারের বিরোধী নেতারা। বিরোধীদের দাবি, মাদাগাস্কারের সংসদের বিরোধী নেতা সাইটনি র্যান্ডি আনোসোলো নিয়াকো রয়টার্সকে জানান,
প্রেসিডেন্ট খুব সম্ভবত রবিবারই দেশ ছেড়ে পালিয়েছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাইটনি বলেন, রাষ্ট্রপতি ভবনের কর্মীদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন। নির্বাচন কমিশনকে 600 বাংলাদেশের লিস্ট দিল ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। বাংলাদেশ থেকে বৈধভাবে ভারতে এসে মেয়াদ শেষের পরেও থেকে যাচ্ছেন অনেকে এবং তারপরে তারা ভারতের ভোটার, রেশন কার্ডও বানিয়ে ফেলছেন। এমন তথ্য আগেই উঠে এসেছে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের কাছ থেকে। দেশের নির্বাচন কমিশন সেই তথ্যের ভিত্তিতে ভোটার তালিকা থেকে বাংলাদেশি নাগরিকদের নাম বাদ দেওয়ার কাজ চালাচ্ছে। বাংলাদেশ সহ বিদেশি নাগরিকরা কতজন মেয়াদ শেষের পরেও অবৈধভাবে থেকে যাচ্ছেন তাদের চিহ্নিত করার জন্য ফরেনার্স ইনফরমেশন পোর্টালে দেশের সব সীমান্তবর্তী রাজ্যকে বার্তা দিয়েছিল কেন্দ্র। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও এই পোর্টালে যুক্ত হয়নি বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন ঠিকানায় ভোটার, আধার, রেশন কার্ডের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের অনেকে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ফেলেছেন বলে চলতি বছরের গোড়ার দিকে নজরে আসে পুলিশি তদন্তে। সূত্রের দাবি, এফআরআরও অফিসের তরফ থেকে গত 4 মাসে অন্তত 600 জন বাংলাদেশের নাগরিকের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কমিশনের কাছে বার্তা পাঠানো হয়েছে। এদের কেউ এসেছিলেন চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিয়ে, কেউ বা বেড়ানোর জন্য। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও দেশে ফেরেননি তারা। নদিয়ার তেহট্টের এই রকমই এক বাংলাদেশি নাগরিক এবারের স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষাতেও বসেছেন বলে সম্প্রতি নজরে আসে। সূত্রের খবর, রাজ্যে অবৈধভাবে ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যাতে সময়মতো বিস্তারিত তথ্য মেলে তা নিশ্চিত করতে বাংলাদেশে পালা বদলের পরে গত 1 বছরে অন্তত 2 বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। মঙ্গলবার কলকাতার ভবানীপুরে তৃণমূলের নেতা কর্মীদের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান রয়েছে। বিজয়া সম্মেলনীতে সাধারণ মানুষ তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডায়মন্ড হারবারের জনতার সমস্যার সুরাহা করতে উদ্যোগী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলায় এমপি অফিসে সোমবার অভিষেক বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন। সেখানে একটি হেল্প ডেস্ক রাখা হয়েছিল। এই লোকসভা কেন্দ্রের যে বাসিন্দারা এই দিন আমতলায় অভিষেকের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলেন তাদের অনেকে এই হেল্প ডেস্কে বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছেন। কোথাও রাস্তাঘাটের সমস্যা, কোথাও বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে মানুষ তাদের সমস্যার কথা হেল্প ডেস্কে নথিভুক্ত করেছেন। তৃণমূল সূত্রের খবর, এই সমস্ত সমস্যা, অভাব, অভিযোগগুলি অভিষেক নিজে খতিয়ে দেখে তার সুরাহা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন। ত্রাণ ও পুনর্বাসনের কাজ পর্যালোচনা করছেন তিনি। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার ভার্চুয়ালি তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুরে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে বিজয়া সম্মেলনী করতে পারেন। দক্ষিণ কলকাতার একটি হলে সেই প্রস্তুতিও শুরু হয়েছে বলে জোড়াফুল সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি যাননি। ভারতের হয়ে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন শশী থারুর। গাজা শান্তি চুক্তি সই করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বের সামনে সেই চুক্তিপত্র তুলে দেখালেন। আর তারপরে সম্মেলন হয়ে উঠল ট্রাম্প বন্দনার মঞ্চ। শুরুটা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাতে যোগ দিলেন মিশরের প্রেসিডেন্ট। তারপরে একে একে বাকিরাও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, অবশ্য নাম না করেই সঙ্গে জানিয়ে রাখলেন তার সবচেয়ে প্রিয় ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের আসিম মনির। গাজার শান্তি চুক্তির মাঝেই এক অন্যরকমের কূটনৈতিক দড়ি টানাটানি দেখল আন্তর্জাতিক দুনিয়া। যুদ্ধবিরতির পরে সমস্ত বন্দীদের মুক্তি দিয়েছে হামাস। তারপরে সোমবার মিশরের শার্ম আল শেখে বিশ্বের তাবর রাষ্ট্রনেতাদের সামনে শান্তি চুক্তিতে সই করেন ট্রাম্প। তারপরে মাইক্রোফোন তুলে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে। তাকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প নিজে। শরীফ নিজের বক্তব্য শুরুই করেন ট্রাম্পের জয়গান গেয়ে। আমেরিকার প্রেসিডেন্টকে ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়ে তিনি বলেন, এই মহান প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। আমি চাই তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। এই কথা শুনে উচ্ছ্বসিত ট্রাম্প বলে ওঠেন, অসাধারণ, আমি এতটা আশা করিনি। কিছুটা রসিকতার মেজাজে বলেন, চলুন এবার তাহলে বাড়ি যাওয়া যাক। শরীফের দিকে
দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে দেন, ভারত মহান দেশ, সেখানে আমার এক বন্ধু আছেন, তিনি ভারতকে নেতৃত্ব দিচ্ছেন, অসাধারণ সব কাজ করছেন। আমার বিশ্বাস ভারত এবং পাকিস্তান এখন থেকে মিলেমিশে থাকবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো রকেটের শরীরে হিট শিল্ডের কিছু টাইল ইচ্ছাকৃতভাবে খুলে নিয়েছেন বিজ্ঞানীরা। স্টারশিপ ফ্লাইট 11 লঞ্চ করল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। মঙ্গলবার ভোরে টেক্সাসের স্টার বেস থেকে রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। এতে রয়েছে বেশ কিছু নতুন প্রযুক্তিও। বুস্টার অবতরণের সময় নতুন ইঞ্জিনে স্টার্ট অ্যান্ড অফ কৌশল ব্যবহার করা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো রকেটের শরীরে হিট শিল্ডের কিছু টাইল ইচ্ছাকৃতভাবে খুলে নিয়েছেন বিজ্ঞানীরা, যাতে রকেট যখন ফিরে আসবে তখন গরমে কোন জায়গায় সবচেয়ে বেশি চাপ পড়ে তা বোঝা যায়। এই ফ্লাইটের পরে আর ভার্সন 2 ব্যবহার করা হবে না। 2026-এ স্পেসএক্স নিয়ে আসছে নতুন বড় এবং শক্তিশালী ভার্সন 3। উল্লেখ্য, স্টারশিপ ফ্লাইট 11 পুনর্ব্যবহারযোগ্য রকেট। তবে মজার বিষয় হলো এর ইঞ্জিন আগেও ব্যবহার করা হয়েছে। মিশরের শার্ম আল শেখে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাদের সামনে মিশরের প্রেসিডেন্টের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ট্রাম্প। 2 দফায় সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার পরে সোমবার মিশরের শার্ম আল শেখে আন্তর্জাতিক নেতাদের সামনে গাজার শান্তি চুক্তিতে সই করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আশ্চর্যের বিষয় হলো ইসরায়েল বা হামাসের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। গাজা শান্তি চুক্তি স্বাক্ষরকে অত্যন্ত বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, 3000 বছর লেগে গেল, তবে অবশেষে আমরা তা করে দেখালাম। মনে হয়েছিল এটাই সবচেয়ে কঠিন কাজ, কিন্তু একটা অসাধারণ টিম আমরা পেয়েছি। আরব দেশগুলিও একসঙ্গে সাহায্য করেছে। গাজাকে এবার নতুন করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, গাজাকে নতুন করে গড়ে তুলতে হবে, তবে সবচেয়ে কঠিন কাজটা আমরা সেরে ফেলেছি। এবার যা কিছুই হবে সবই যৌথভাবে। বর্ধমানের রাজনৈতিক সভায় তৃণমূলের আদিবাসী নেতা দেবু টুডুর এক মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একের পর এক কুরুচিকর গালাগালি দেন। তাকে অসুরের বাচ্চা, দানবের বাচ্চা, কাঁথির বেটা, চোরের বেটা ও শিশির অধিকারীর বেটা বলে আক্রমণ করেন। এমনকি তিনি বলেন, ওকে বেঁধে রাখো, বাইরে যেতে দিও না। তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিজেপি অভিযোগ করে এটা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক বিদ্বেষের নগ্ন রূপ। তৃণমূলের অনেকেই দেবু টুডুর ভাষার নিন্দা করেন, তবে তিনি পরে দাবি করেন এটি আবেগের মুহূর্তে বলা কথা। বিরোধীরা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার দাবিও তুলেছে। কুলতলিতে ফের নরকীয় নির্যাতনের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, এক 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করেছে প্রতিবেশী এক বৃদ্ধ। শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায় সে। এরপর ঘটে পাশবিক ঘটনা। পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্সো আইনে মামলা দায়ের করে। ঘটনার পর এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। সমাজকর্মীরা বলছেন, এমন ঘটনা প্রতিরোধে স্কুল ও পরিবারের সচেতনতা বৃদ্ধি জরুরি। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। 2026 সালে নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা জগদীশ চট্টোপাধ্যায় এক সভায় বলেন, 26-এর নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না। তার এই মন্তব্যে বিরোধীরা ক্ষুব্ধ। বিজেপি বলছে এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। জগদীশ দাবি করেছেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি আসলে কর্মীদের সতর্ক থাকতে বলেছেন, কিন্তু রাজনৈতিক মহল বলছে এমন মন্তব্য রাজ্যের ভোট পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে মুখ না খুললেও ভিতরে ভিতরে আলোচনার ঝড় চলছে। নির্বাচন পূর্ব রাজনীতি এখন থেকেই গরম হয়ে উঠছে।